ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content is leading to piracy and it's a crime. গল্পমেট্রিক চ্যানেলের যে কোনো রকম গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। ধন্যবাদ। নমস্কার, গল্পমেট্রিকে সবাইকে জানাই স্বাগত। কিছু ভয়, কিছু রহস্য, কিছু রোমাঞ্চ, কিছু তন্ত্র আর কিছু দুষ্টু মিষ্টি প্রেম নিয়ে সাজানো গল্পের দুনিয়ায় আমরা আবারও হাজির, আপনাদের মনে এক নতুন অনুভূতি জাগাতে। আজ আপনারা শুনবেন লেখক সুশোভম রক্ষিত মানে আমার লেখা রক্ততাণ্ডব। অন্ধকারের ছায়ায় লুকিয়ে আছে এক ভয়ঙ্কর তাণ্ডব, এক রহস্য যা রক্তের তাকে লেখা। তাহলে চলুন শুরু করা যাক আজকে এক ভৌতিক কাহিনী নিয়ে, রক্ততাণ্ডব। আদিত্য সেন, বয়স 32, পেশায় একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। পুরনো রহস্যময় স্থানগুলোর প্রতি তার অদ্ভুত টান। পুরনো জমিদার বাড়ি, পরিত্যক্ত মন্দির, ভাঙাচোরা পথ, এইসব জায়গার ছবি তুলতে সে ভীষণ ভালোবাসে। কিন্তু এই টানটা কেবল পেশাদায়িত্বের জন্য নয়। ছেলেবেলায় সে তার দাদুর কাছ থেকে ভূত, পিশাচ আর পরিত্যক্ত বাড়ি নিয়ে নানা গল্প শুনেছে, আর সেই তখন থেকেই সেই সব গল্পের পেছনের রহস্যময় জায়গাগুলো যেন তাকে আকর্ষণ করে। আদিত্য বসে বসে কিছু একটা ভাবছিল। হঠাৎ একটা ফোন আসায় ফোন তুলে বলল, হ্যালো, কি রে, কখন যাবি? কখন? এই তো আমি বেরিয়ে গেছি। উফ, দাঁড়া, এত উতলা হলে কি হয়? আচ্ছা বেশ, তাড়াতাড়ি আয়। কেমন? বেশ। আচ্ছা, তুই একটা কথা বলতো, তুই কি শুধু এই জায়গাটা যাওয়ার জন্যই এত বেশি উতলা, নাকি এতদিন আমাদের দেখা হয়নি সেটার জন্য এক্সাইটেড? তুই তো আমার হৃদয় জুড়ে আছিস, তোকে তো অগ্রাহ্য করার কোনো কারণই নেই। তবে জায়গাটা দেখে আসাটা খুবই দরকার, বুঝলি? তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি আয় দেখি। আর তোকে যে চুড়িদারটা দিয়েছিলাম সেটা পরে আসিস, কেমন? আর কপালে একটা ছোট্ট কালো টিপ পরে আসিস, মনে থাকবে? কেন কালো টিপ? কেন? কারণ ওটা পরলে তোকে খুব সুন্দর লাগে। ইস, তাক হয়েছে। আচ্ছা তুই ওয়েট কর, আমি আসছি। আজকের যাত্রা একটা নতুন প্রজেক্টের জন্য। একটা স্থানীয় পত্রিকা গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য নামে একটি সিরিজ চালু করেছে। আদিত্য চেয়েছিল এমন এক জায়গার ছবি তুলতে যা কেবল সুন্দরই নয়, রহস্যময়ও। তাই তার গন্তব্য পূর্ব বাংলার এক প্রত্যন্ত গ্রাম, শালিপুর। এই গ্রামে বহু পুরনো এক জমিদার বাড়ি রয়েছে, তবে তার মধ্যে একটি বাড়ি বিশেষভাবে জনমুখে পরিচিত। স্থানীয়রা বলে সে বাড়িটি নাকি অভিশপ্ত। তবে আদিত্য এসব কথায় কান দেয় না। তার কাছে এমন জায়গা হলো ক্যামেরা ও কন্টেন্টের জন্য পারফেক্ট সাবজেক্ট। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজ আদিত্যর সঙ্গে এই যাত্রায় আছে তার পুরনো বন্ধু আর সহকর্মী, একাধারে আদিত্যের মনের এক খুব কাছের মানুষ। নাম তার কাব্য। সে একজন রাইটার, আর গ্রাম বাংলার গল্প তার লেখার মূল বিষয়। তাই তাদের সাবজেক্টটা যেহেতু একই ধরনের, তাই তারা যখনই কোথাও ঘুরতে যায় একসাথেই চায়। আদিত্য গাড়িটা ড্রাইভ করছে, কাব্য তার পাশে বসে কথাবার্তা বলছে। গাড়ি চলছে তার নিজস্ব গতিতে। সেই ছন্দের তালে এগিয়ে গেল কত শত রাস্তা।
একটা ছোট জঙ্গল, মাঝে মাঝে কিচিরমিচির করে দেখা যায় বুনো পাখির দল। এদিকে নানা বিষয় নিয়ে কথাবার্তা চলতে থাকে আদিত্য ও কাব্যর মধ্যে। এসবের মাঝে হঠাৎ কাব্য বলে উঠল, আচ্ছা আদিত্য, এই বাড়িটা নিয়ে সবাই বলছে বাড়িটা নাকি অভিশপ্ত, তুইও কি সেটাই বিশ্বাস করিস? ও হ্যাঁ, তুইও তো ভূত নিয়ে লেখালেখি করিস, আবার সেটা নিয়ে ভয়ও পাস। দেখ, গ্রামের মানুষ এসব কুসংস্কার মেনে চলে, আর আমি এইসব গুজবে বিশ্বাস করি না। বিশ্বাস করিস না ঠিক আছে, তবে এসব নিয়ে বেশি ঠাট্টা তামাশা করতে নেই। ধর আজ রাতেই যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা হয় তাহলে তুই কি করবি? ধর যদি একটা সুন্দরী ভূত আজ তোর পেছনে পড়ে তখন? হলে হবে, ক্যামেরা দিয়ে প্রমাণ রেখে দেবো। তোর পরের উপন্যাসটাই সেটা ব্যবহার করিস, কেমন? গ্রামে প্রবেশ করার সময় প্রথমেই দেখা গেল এক অনন্য গ্রামীণ সৌন্দর্য। সরু মাটির রাস্তা, দুপাশে সারি সারি তাল ও নারকেল গাছ দিয়ে পুরো গ্রাম ঘেরা। রাস্তার ধারে ছোট ছোট পুকুর, যেখানে হাঁসেরা মনের আনন্দে সাঁতার কাটছে। পুকুর পাড়ে গাছের ছায়ায় একজন বসে আছে, আর সেই পুকুরগুলির মধ্যে একটা পুকুরে একজন একটা মস্ত বড় জাল নিয়ে মাছ ধরছে। একটু সামনে এগোতেই শোনা যায় পাখিদের মিষ্টি ডাক, কোথাও থেকে আসা গরু ও গরুর ঘণ্টার শব্দ, আর মাঝে মাঝে গ্রামের শিশুদের হাসি খেলার আওয়াজ। গ্রামটির চারিপাশে বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত, যেখানে কৃষকরা কাজ করছেন। ধান ক্ষেতের মাঝখানে সরু বাঁশের সাঁকো দিয়ে, যা গ্রামের মধ্যে একটা ছোট্ট খাল আছে, সেটার এপার ওপার করা যায়। গ্রামের প্রবেশপথে একটি ছোট্ট মন্দির, তার সামনেই একটা অশ্বত্থ গাছ। মনে হলো এই গাছতলা গ্রামের মানুষের কাছে একত্রিত হওয়ার স্থান। জায়গাটি বেশ পরিচ্ছন্ন এবং শান্ত, যেখানে প্রকৃতির ছোঁয়ায় মনে হবে সময় যেন থেমে গিয়েছে। সব মিলিয়ে একটি গ্রামে প্রবেশ করার সময় প্রকৃতির যে নীরব সৌন্দর্য এবং শান্ত পরিবেশ দেখে মন ভরে যাওয়া উচিত, এও তার ব্যতিক্রম ঘটল না। গ্রামে পৌঁছানোর পর তারা একটা চা দোকানের সামনে এসে দাঁড়ালো। আদিত্য দুটো চা অর্ডার করলো। সেখানে বসে থাকা স্থানীয় এক বৃদ্ধের সঙ্গে কথা বলে আদিত্য। বৃদ্ধের নাম হরিহর দাস, বয়স প্রায় 60-65 হবে। নমস্কার দাদু, আমার নাম আদিত্য, আমি একজন ফটোগ্রাফার, একটা খবরের কাগজের অফিসে কাজ করি। আরে বসো বসো, কোথা থেকে আসছো তোমরা বাবা? আরে গ্রামে কি মনে করে? আমরা সেই কলকাতা থেকে আসছি। আমাদের আপনি এই গ্রাম সম্পর্কে একটু বলতে পারবেন? আমাদের নতুন প্রজেক্টের জন্য এই গ্রাম নিয়ে একটা গল্প লিখতে চাই। আপনি সিনিয়র মানুষ, তাই ভাবলাম আপনার থেকে কেইবার এই গ্রামকে অত ভালো চিনবে বলুন। ও আচ্ছা, বাহ, খুব ভালো। এখনকার দিনের ছেলে মেয়েরা গ্রাম বাংলার গল্পের ওপর কৌতূহল দেখাচ্ছে, ভাবতেও অবাক লাগে। যাই হোক, হ্যাঁ, আমার এই গ্রামেই জন্ম, আর এই গ্রামেই আমি আমার পুরো জীবনটা কাটিয়েছি। আজ থেকে প্রায় 60-65 বছর আগে এই শালিপুর গ্রামের এক জমিদার ছিল। নাম ছিল তার রুদ্রকমল মজুমদার। তিনি একাধারে ছিলেন গ্রামের জমিদার, অন্যদিকে একজন দয়ালু এবং প্রজ্ঞাবান ব্যক্তি। তার শাসনকালে গ্রামের উন্নয়নের জন্য তিনি অগাধ করেছিলেন, যার জন্য আমরা গ্রামবাসীরা আজও তার কাছে কৃতজ্ঞ। গ্রামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠানটি জমিদার সাহেবই প্রতিষ্ঠা করেছিলেন। তার উদ্যোগে গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় তৈরি হয়, যেখানে গ্রামের ছেলেমেয়েরা বিনে পয়সায় পড়াশোনা করার সুযোগ পায়। তিনি শিক্ষকদের বেতন নিজেই দিতেন এবং শিক্ষার যে কি গুরুত্ব
তা সম্পর্কে গ্রামবাসীদেরকে অনেকবার সচেতন করেছেন। তিনি খাবার জলের অভাব দূর করার জন্য গ্রামে একটা কুয়ো করান, আর পাশাপাশি একটা পুকুরও সংস্কার করেন, যাতে গ্রামের মানুষের প্রতিদিনের কাজ আর চাষবাসের জন্য সুবিধে হয়। তার সময়ে গ্রামে একটা বাজার তৈরি হয়, সেখানে গ্রামের চাষিবাসী লোক আর কারিগররা এসে তাদের জিনিস বিক্রি করত। তাতে তাদের হাতে 2 পয়সা আসতো, আর গ্রামে সব কিছুর জন্য এদিক ওদিক দৌড়েও বেড়াতে হতো না। জমিদার সাহেব আমাদের গ্রামে একটা মন্দির আর একটা মসজিদ প্রতিষ্ঠা করেন। এই গ্রামের রাস্তাগুলো তিনিই মেরামত করান, আর কয়েকটা নতুন রাস্তাও তৈরি করেন, যাতে গ্রামের মানুষ সহজে এই কাছাকাছি শহর বাজারে যাতায়াত করতে পারে। আর তার জন্যই তো গ্রামের প্রথম সাকত বদলে একটা পাকা ব্রিজ তৈরি হয়। আর সবচেয়ে বড় কথা, জমিদার সাহেব নিজের প্রতিপত্তি প্রভাব এসব কোনোদিনও গ্রামের মানুষের ওপর চাপিয়ে দেননি। তিনি সবার সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং সমস্যার সমাধানের জন্য সর্বদাই তৎপর থাকতেন। তার দানশীলতা আর এই প্রগতিশীল চিন্তা গ্রামের মানুষের কাছে আশীর্বাদ ছিল, আশীর্বাদ। তারপর হঠাৎ আদিত্য বলে উঠল, আচ্ছা দাদু, আমাদের আপনি এই গ্রামের কোনো অভিশপ্ত বাড়ির ব্যাপারে কিছু বললেন না তো? আদিত্যর মুখে অভিশপ্ত বাড়ি নিয়ে কথা উঠতেই তার মুখ গম্ভীর হয়ে যায়। ও, তোমরাও ওই বাড়ির খোঁজে এসেছো? আগেও কিছু মানুষ ওখানে গিয়েছিল, তারপর কেউ ফিরে আসেনি, সেটা জানো তো? ও বাড়ি নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করো না বাবা, ও জায়গাটা খারাপ। এই গ্রামের প্রতিটা লোকই তোমাকে ওখানে যেতে বারণ করবে। সবার বারণ অগ্রাহ্য করো না বাবা। তোমাদের দেখে আমার খুব ভালো লেগেছে, তাই আমি সাবধান করলাম। এবার বাকিটা তোমাদের ইচ্ছে। কিন্তু দাদু, আমরা তো কেবল ছবি তুলতে যাব, আর ছবি তোলা হয়ে গেলেই তাড়াতাড়ি চলে আসবো, কারো কোনো ক্ষতি করব না। আচ্ছা দাদু, সত্যি কি ওটা ভুতুড়ে? ওখানে কি কিছু আছে? কথা বললেই সব কিছু বোঝা যায় না, শুধু তাদের অনুভব করা যায়। কিন্তু তোমরা আজকালকার ছেলে মেয়ে, তারপর গরম রক্ত, তাই তোমাদের বারণ করার সাধ্য আমার নেই। কিন্তু তবু যদি যাও, সাবধানে থেকো। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু সবসময় মাথায় রেখো, যতই যা হয়ে যাক, সূর্যাস্তের পরে ও বাড়ির ভেতরে আর পা দিও নিকো। বৃদ্ধের কথায় কাব্য একটু ভয় পেলেও আদিত্য ছিল উৎসাহে ভরপুর। বিকেলবেলা তারা বাড়িটির দিকে রওনা হয়। গাড়ি গ্রামের রাস্তা বেরিয়ে যখন বাড়িটির কাছে পৌঁছয়, তখনই চারিপাশের পরিবেশ ধীরে ধীরে বদলে যায়। ভুতুরে বাড়িটি একটি নির্জন স্থানে অবস্থিত, গভীর বনের মাঝখানে বা কোনো পরিত্যক্ত গ্রামের প্রান্তে। বাড়ির চারিপাশে ঝোপঝাড় আর দীর্ঘ ঘাসে ঢাকা জায়গা, যা বহু বছর ধরে পরিচর্যার অভাবে অন্ধকার আর রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে। বাড়িটির চারিপাশে রয়েছে পুরনো ঝোপঝাড়ে ঢাকা কবরস্থান। সেখানে একে একে ভেঙে পড়া সমাধি ফলক দেখতে পাওয়া যায়। রাতের বেলায় কুয়াশা জমে গেলে সেই কবরস্থান আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বাড়িটি বহু পুরনো, সম্ভবত শতাব্দী প্রাচীন। এর দেওয়ালগুলোর পলেস্তারা খসে পড়ে গেছে, আর কাঠের দরজা জানলাগুলো কালের প্রভাবে ক্ষয়ে গেছে। জানলাগুলোতে কালো শ্যাওলা আর ঝুলে থাকা জাল, যা এক ভয়ানক পরিবেশ তৈরি করেছে। বাড়ির চারিপাশে কিছু মৃত গাছ দাঁড়িয়ে আছে, যেগুলো রাতের বেলা অদ্ভুত ছায়া তৈরি করে। কি রে, অমন হাঁ করে কি দেখছিস? চল ভেতরে যায়। আদিত্য, আমার মনে হচ্ছে আমাদের এখানে আসাটা একদম ঠিক হয়নি। আমাদের এক্ষুনি এখান থেকে ফিরে যাওয়া উচিত। কেন হঠাৎ এরকম বলছিস কেন?
আর তাছাড়া এতটা পথ আসার পর একটাও ছবি না তুলে চলে যাব বল? ঠিক আছে, তুই ছবি তুলে তাড়াতাড়ি আয়, আমি গাড়িতেই অপেক্ষা করছি। আমার আমার একদম যেতে ইচ্ছে করছে না। তুই কি সত্যিই ভয় পাচ্ছিস? আচ্ছা বেশ বেশ, তুই গাড়িতেই থাক, আমি একা যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো, কেমন? সূর্য ডুবতে শুরু করেছে। সন্ধ্যার আবছা আলোয় বাড়িটি যেন আরও রহস্যময় দেখাচ্ছে। চারপাশের শাল গাছগুলো এমনভাবে ছায়া ফেলেছে যে বাড়িটি দেখতে কেবল একটি অন্ধকার গর্তের মতো লাগছে। বাতাস যেন থেমে গিয়েছে, যেন প্রকৃতি নিজেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আদিত্য তার ক্যামেরার হাতে বাড়িটির দিকে এগিয়ে যায়। গেটের লোহার রডগুলো মরচে ধরে গিয়েছে। হাত দিয়ে ঠেলে খুলতেই ভেতরের শুকনো পাতাগুলো একটা ঝড়ের মতো উড়ে গিয়ে মাটিতে পড়ে। তবে আশ্চর্যের ব্যাপার, পাতাগুলো কোনো শব্দ করল না। বাড়ির সামনে বিশাল একটা উঠান। আদিত্য বাড়ির উঠানে এসে দাঁড়ায়। উঠোনের মাঝখানে একটা পুরনো কুয়ো। কুয়োর ধারে একটা ভাঙা মাটির ঘটি উল্টে পড়ে আছে। চারপাশে শুকনো লতাগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন কেউ বা কিছু ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে রেখেছে। উঠোনের এক কোণে একটা পোড়া মূর্তি পড়ে আছে, দেখতে নারীর মতো, কিন্তু মুখের অভিব্যক্তি একেবারে বিকৃত। সেটা দেখে আদিত্যর মন একটু অস্বস্তিতে ভরে যায়। আদিত্য মনে মনে ভাবে, অদ্ভুত এক পরিবেশ, ভেতরে ঢুকলে হয়তো আরো ভালো ছবি পাওয়া যাবে। আদিত্য ভেতরে ঢোকার জন্য দরজার কাছে যায়। দরজাটা কাঠের, কিন্তু এত পুরনো আর জীর্ণ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার নাকে একটা অদ্ভুত পচা গন্ধ এসে লাগে। গন্ধটা এমন যেন অনেক দিনের পুরনো ভেজা কাঠ আর পচা শ্যাওলার মিশ্রণ। ভেতরে কোনো আলো নেই, তবে আদিত্যর হাতে টর্চ থাকায় সে ঘরগুলো দেখতে থাকে। বাড়ির ভেতরে ঢুকতেই এক ভৌতিক অনুভূতি আসে। পুরনো কাঠের মেঝেতে প্রতিটি পায়ের ধাপেই কর্মর শব্দ করতে থাকে। দেওয়াল জুড়ে আছে কালো দাগ আর ছাঁচের গন্ধ। বাড়ির হলঘরটি বিশাল, কিন্তু সেখানে ছড়িয়ে আছে ভাঙা আসবাবপত্র আর ধুলোমলিন পর্দা। জানলা দিয়ে আসা হালকা চাঁদের আলোয় ধূলিকণাগুলো উড়তে থাকে, যা ঘরটিকে আরও রহস্যময় করে তোলে। ছাদের দিকে তাকালে দেখা যায় বড় বড় মাকড়সার জাল পুরো ছাদ জুড়ে যেন বিস্তৃত হয়ে আছে। বাতাসে একটা পচা কাঠ আর স্যাঁতস্যাঁতে গন্ধ। কিছু ঘরে পুরনো ঝুলঝাড়া ঝুলে আছে, যা হালকা বাতাসে অদ্ভুতভাবে দুলতে থাকে। দেওয়ালগুলোতে বড় বড় ফাটল, আর দেওয়াল জুড়ে এমন কিছু পেন্টিং ঝুলছে যা অদ্ভুত এবং অস্বস্তিকর। একটাই দেখা যাচ্ছে একটা শিশু গাছের নিচে বসে কাঁদছে, আর গাছের ডালগুলো তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছে। আদিত্য তার ক্যামেরা বের করে ছবি তুলতে থাকে, প্রথম কয়েকটা পেন্টিংয়ের, তারপর ঘরের মেঝে। তবে এক সময় তার মনে হয় ক্যামেরার লেন্সটা কুয়াশায় ঢেকে যাচ্ছে। সে পরিষ্কার করার চেষ্টা করে। হঠাৎ পিছনে একটা পিতলের ফুলদানি পড়ে গেল। আদিত্য পিছন ঘুরে তাকাতেই কিছু দেখতে পেল না। সে আর কিছু না ভেবে এগিয়ে চলল। একটা ঘরের সামনে এসেই ওর মনে হলো হঠাৎ হয়তো ওর পিছন দিকে কেউ হেঁটে চলে গেল। আদিত্য দরজা ঠেলে ঢোকার চেষ্টা করল, কিন্তু দরজাটা যেন
দরজাটা যেন ভেতর থেকে আটকানো। সে আওয়াজ দিল, ভেতরে কে আছে? দরজাটা খোলো। হ্যালো। হঠাৎ মনে পড়ল এই বাড়িতে তো কেউই থাকে না, কিন্তু আশ্চর্যভাবে হালকা ধাক্কাতেই হঠাৎ দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে আদিত্য পুরো অবাক হয়ে গেল। এত দামি আসবাবপত্র, এত পুরনো আভিজাত্য, সব সময়ের কালচক্রে বাঁধা পড়ে কেমন যেন মৃত মৃত লাগছে। হঠাৎ কোথা থেকে একটা কালো রঙের বেড়াল এসে আদিত্যর মুখের উপর ঝাঁপিয়ে পড়ল। একটুর জন্য আদিত্য বেঁচে গেল। ঘুরে তাকিয়ে সে দেখল একটা লাল জ্বলন্ত চোখ নিয়ে কালো বেড়ালটা আদিত্যর দিকেই তাকিয়ে আছে। তারপর এক লাফে অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। কিছুক্ষণ পর আদিত্য নিজের রুমাল দিয়ে মুখ পরিষ্কার করে উঠে দাঁড়ায়। তারপর ওই ঘর থেকে বেরিয়ে হলঘরের দিকে এগিয়ে যায়। ঠিক ঠিক তখনই আদিত্যর মনে হলো সে কাব্যর গলার আওয়াজ শুনতে পাচ্ছে। আদিত্য, আদিত্য, এদিকে আয়। এখানে একটা দারুণ কিছু পেলাম মনে হচ্ছে। আদিত্য। আদিত্য হতবাক হয়। সে তো কাব্যকে ভেতরে ঢুকতে দেখেনি, তবুও গলার আওয়াজটা পরিষ্কার। কাব্য, তুই এখানে এলি কখন? আমি তো তোকে গাড়িতে বসিয়ে রেখে এসেছিলাম। কোনো উত্তর আসে না। একটু পর গলার আওয়াজ এবার আরো পরিষ্কার হয়ে আসে এবং সেই স্বর আদিত্যকে বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যায়। এদিকে আয়। এখানে একটা দারুণ কিছু পেলাম মনে হচ্ছে। আদিত্য দ্বিতীয় তলায় ওঠে। সিঁড়িগুলো বেশ সরু আর এতটাই জীর্ণ যে মনে হয় ভেঙে পড়বে। দ্বিতীয় তলায় ওঠার পর একটি ছোট্ট ঘর দেখা যায়, যেখান থেকে মৃদু আলো ঠিকরে বেরোচ্ছে। আদিত্য সেই ঘরে ঢোকে। হাতে থাকা টর্চটা জ্বালিয়ে দেখে ঘরের কোণে রাখা একটা কাঠের দোলনা। সেই দিকেই আদিত্য কিছুক্ষণ তাকিয়েছিল। হঠাৎ হঠাৎ দোলনাটা নিজে থেকে আস্তে আস্তে দুলতে শুরু করে। আদিত্য বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক ঘটে চলেছে। তবে তবে গলার আওয়াজ এবার তার পেছন থেকে ভেসে আসে। আদিত্য, তুই এখানে কখন এলি? আদিত্য ভয় পেয়ে ঘুরে দাঁড়ায়, কিন্তু কিন্তু পেছনে তো কেউ নেই। হঠাৎ এবার মেঝে থেকে হঠাৎ করে একটা আওয়াজ আসতে শুরু করে। কাঠগুলো যেন নিজে থেকে নড়তে শুরু করেছে। দোলনাটা হঠাৎ থেমে যায়। আদিত্য আর দাঁড়িয়ে থাকতে পারে না। সেই সিঁড়ি দিয়ে নেমে আসতে চায়, কিন্তু সিঁড়ি পর্যন্ত আসার আগেই দরজা বন্ধ হয়ে যায়। সে পেছনে তাকিয়ে দেখে দরজার সামনে একটা কালো রঙের ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আদিত্য পেছাতে পেছাতে একটা কোণে গিয়ে পড়ে। তুই এখানে এসেছিস কেন? এই বাড়ি তোর জন্য নয়। এখানে যারা আসে তারা আর ফেরে না। আদিত্য পেছনে সরতে সরতে দেওয়ালের সঙ্গে তার পিঠ থেকে ধাক্কা খেয়ে থেমে যায়। তোর মতো কৌতূহলী অনেকেই এসেছিল, কিন্তু কেউই ফেরেনি। তুইও পারবি না। এই শুনে আদিত্য ভয়ে কাঁপতে থাকে, কিন্তু নিজের সাহসকে জোগাড় করে সে বলল, কে 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 তুমি?
আমি তো তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি তো শুধু শুধু ছবি তুলতে এসেছি। ছায়াটা কোনো উত্তর দেয় না। ঘরের বাতাস যেন ভারী হয়ে আসছে। মেঝের নিচ থেকে যেন কারো হালকা কান্নার আওয়াজ শোনা যায়। আদিত্য তার ক্যামেরা তুলে ছায়াটির ছবি তোলার চেষ্টা করে, কিন্তু ফ্ল্যাশ দেওয়ার পর ছায়াটা উধাও হয়ে যায়। সে তাড়াতাড়ি দরজার দিকে দৌড় দেয়, কিন্তু কিন্তু দরজাটা লোহার মতো শক্ত হয়ে গেছে, কোনোভাবেই খুলছে না। আদিত্য বুঝতে পারে সে এমন একটা বাড়িতে আটকা পড়েছে যা কোনো সাধারণ বাড়ি নয়। সে নিজের হাত থেকে ক্যামেরাটা ফেলে দেয়, এক কোণে বসে শ্বাস নেওয়ার চেষ্টা করে। হঠাৎ তার চোখ চলে যায় ঘরের দেওয়ালের ওপর। সেখানে একটা বড় আয়না ঝুলছে। অনেক দিনের অযত্নের ফলে আয়নাটা ধুলো ও ঝুলের এক আস্তরণ পড়ে গিয়েছে। আদিত্য সে আয়নার দিকে তাকায়, কিন্তু কিন্তু এ কি? আয়নার ভেতরে তার কোনো প্রতিবিম্ব নেই। আদিত্য একটু আশ্চর্য হয়ে এদিক ওদিক তাকাতে থাকে। তারপর আয়নার দিকে তাকাতেই তার চোখ স্তম্ভিত হয়ে যায়। সে আয়নায় দেখতে পাচ্ছে একজন মহিলা। তার চুল এলোমেলো, চোখগুলো গাঢ় লাল। মহিলাটি ধীরে ধীরে আয়নার সামনে আসতে থাকে। আদিত্য একবার পেছন ফিরে তাকিয়ে নেয়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। সে আবার আয়নার দিকে তাকাতেই মহিলাটি ধীরে ধীরে আয়নার ভেতর থেকে হাত বাড়াতে শুরু করে। আদিত্য এক লাফে উঠে দাঁড়ায়। সে পেছোতে জানলার কাছে চলে যায়। জানলার বাইরে তাকিয়ে দেখে বাড়ির উঠান আর ঘন কুয়াশা। ওই তো এই বাড়ির ফটক দরজার বাইরে ওই তো আমাদের গাড়িটা। কাব্য নিশ্চয়ই গাড়ির ভেতরেই আছে। আদিত্য বলে ওঠে, কাব্য, কাব্য, শুনতে পাচ্ছিস আমার কথা? কাব্য! কাব্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে ঘরে থাকা ওই টেবিলের ওপরে একটা বইয়ের মতন ছিল, সেইটাকে সে ছুড়ে দিল তার গাড়ির উদ্দেশ্যে। হঠাৎ তার সামনে কাব্য চলে আসে। আদিত্য কিছু বুঝতে না পেরে বলল, তুই এত তাড়াতাড়ি এখানে এলি কি করে? আদিত্য, বেরিয়ে আয় এখান থেকে। এখানে থাকা একদম নিরাপদ নয়। তখন আদিত্য চিৎকার করে উত্তর দেয়, কাব্য, তুই এই ঘরের ভেতরে এলি কেন? এই ঘরের মধ্যে এমন কিছু আছে যা আমরা বুঝতে পারবো না। চল এখান থেকে বেরিয়ে যাই। কাব্য কোনো উত্তর দেয় না। তার মুখ ধীরে ধীরে বিকৃত হতে থাকে। তারপর সে আবছা হয়ে ধোঁয়ার মতন মিলিয়ে যায়। আদিত্য কি করবে বুঝতে পারে না। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সে জানলার কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু সেই কাঁচ এখন লোহার মতন শক্ত। জানলার বাইরে কোনো আলো নেই, যেন পুরো দুনিয়াটা এক গভীর অন্ধকারে ডুবে গেছে। উঠোনে দাঁড়িয়ে থাকা গাছগুলো তাদের শাখা পোশাকা এমন করে বিলিয়ে রেখেছে যেন আদিত্যকে এক মায়াজালের মধ্যে আবদ্ধ করতে চাইছে। হঠাৎ আদিত্য তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা শ্বাস অনুভব করে। এক মুহূর্তের জন্য ওর শির দ্বারা বেয়ে একটা বরফের স্রোত নেমে গেল। সে শুনতে পায়, তুই পালাতে পারবি না, এটাই তোর শেষ ঠিকানা। আদিত্য ফিরে তাকায়। ঘরের এক কোণে কিছু মূর্তি রাখা ছিল। সেই মূর্তিগুলো নিজের থেকে নড়তে শুরু করে। তাদের চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আদিত্য চিৎকার করে বলে,
না না না, এটা সত্যি না, এটা একটা দুঃস্বপ্ন। আমাকে আমাকে এখান থেকে বেরোতে দাও। মূর্তিগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, যেন যেন তাকে ঘিরে ধরবে। ঘরের বাতাস পুরো ভারী হয়ে যায়, আর তার মনে হয় যেন সে আর শ্বাস নিতে পারছে না। ঠিক ঠিক তখনই পায়ের নিচের মেঝেটা ফেটে যায়। আদিত্য পড়ে যায় এক গভীর গর্তে। পড়ে যাওয়ার ফলে ওর বুকে আঘাত লাগে। আদিত্য যন্ত্রণায় কাতরাতে থাকে। কিছুক্ষণ পর যখন চোখ খুলে, ও দেখে চারপাশে কেবল শীতল স্যাঁতসেঁতে দেওয়াল। উপরে বাড়ির ঘরের আলো দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু এত উঁচুতে যে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। গর্তের ভেতর একটা সরু টানেল আছে। সে অন্ধকারে হাতড়াতে শুরু করে। হঠাৎ সে অনুভব করে একটা ছোট্ট পাথরের মঞ্চ। মঞ্চের ওপরে একটা মূর্তি রাখা। মূর্তিটার হাত থেকে তরল কিছু একটা চুইয়ে চুইয়ে পড়ছে। হঠাৎ পাথরের মঞ্চের চারিদিকে মোমবাতি জ্বলে উঠল। মোমবাতির আলোয় দেখা যায় সামনে একটা কালো রঙের মূর্তি, আর তার হাত থেকে যেটা চুইয়ে পড়ছে সেটা অন্য কোনো তরল নয়, সেটা হলো রক্ত। চারপাশে অনেক মানুষের কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কিছু কঙ্কালের হাতগুলো মূর্তির দিকে বাড়ানো, যেন যেন মৃত্যুর আগে তারা মুক্তির জন্য হাত বাড়িয়েছিল। আদিত্য মূর্তির দিকে এগিয়ে যায়। তার মনে হয় এই মূর্তির মধ্যে লুকিয়ে আছে বাড়ির সব রহস্য। কিন্তু ঠিক তখনই সে তার কাঁধে একটা হিমেল ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করে। তৎক্ষণাৎ এক ঠান্ডা স্রোত বয়ে যায় তার শিরদাঁড়া বেয়ে। সে ভয়ে ঘুরে তাকায়। সেখানে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়া। মোমবাতির আলোয় আস্তে আস্তে ছায়াটার রূপ স্পষ্ট হচ্ছে। এটা একজন নারী। তার মুখের এক পাশ আগুনে পুড়ে ঝলসে গেছে। তার ঠোঁটের কোণা থেকে চুইয়ে পড়ছে কাঁচা রক্ত। চোখগুলো অতল গভীরে, যেন তার চোখ থেকে সৃষ্টি হয়েছে অন্ধকার। তুই মুক্তি পেতে চাস? তাহলে আমাকে মুক্তি দে। আদিত্য ছায়ার কথায় চুপ হয়ে যায়। তার ঠোঁট, গলা সব যেন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। ভয়ে তার সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। তোমাকে মুক্তি দেব? কিন্তু কিভাবে? আমি তো কিছু জানি না। ছায়াটি ধীরে ধীরে আদিত্যর দিকে এগিয়ে আসে। তার বিকৃত মুখে হাসি ফুটে ওঠে। কিভাবে তুই জানিস না? তাহলে এখানে কেন এসেছিস? আমি জানতাম না, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এখানে আসবো না। আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি কিছু করিনি। ছায়াটির চোখের তীব্র চাহনি বলে দিচ্ছে যেন সে আদিত্যর উত্তরে সন্তুষ্ট নয়। হঠাৎ ছায়াটি তার দুই হাত বাড়িয়ে আদিত্যর বুকের উপর এমনভাবে ধাক্কা মারে যে সে টানেলের এক পাশে পড়ে যায়। আদিত্য ধাক্কার চোটে মাটিতে গড়িয়ে পড়ে। মাথা ঝিমঝিম করতে থাকে তার। কিছুক্ষণ পর চোখ খুলতেই সে দেখে ছায়াটি
ছায়াটি মাকড়সার মতো উল্টো হয়ে দেওয়ালে হাঁটতে শুরু করেছে। ছায়ার হাত পা অস্বাভাবিকভাবে পেছন দিকে বাঁকানো, আর আর তার হাঁটার আওয়াজ টানেলের প্রতি দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। সে বলে উঠল, কিভাবে তুই জানিস না? এখানে এখানে কেন এসেছিস? এটা কি? ছায়াটি ধীরে ধীরে টানেলের অন্ধকারের ভেতরে মিলিয়ে যায়। আদিত্য চারপাশে তাকায়, কিন্তু কিন্তু আর কিছু দেখতে পায় না সে। যেন যেন ছায়াটি পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। সে গভীরভাবে শ্বাস নিতে চায়, কিন্তু তার বুক ভারী হয়ে আসে। ঠিক তখনই তার মুখের ওপর কিছু একটা ঠান্ডা এবং আঠালো জাতীয় তরল ফোঁটা পড়ার অনুভব হয়। সে তার মুখে হাত দিয়ে সেটা মোমবাতির আলোয় দেখার চেষ্টা করে। এটা কি? হাতের তালুতে লালচে রঙের আভা। সে অবাক হয়ে হাতের দিকে তাকায়। রক্ত, রক্ত! ধীরে ধীরে তার চোখ ওপরের দিকে যায়। সিলিং থেকে রক্তের ফোঁটা পড়ছে, আর সিলিংয়ে দেখা যায় সেই মেয়েটির, সেই ছায়াটির আসল রূপ। তার বিকৃত মুখের হাসি, আর তার ঠোঁটের কোণ থেকে রক্ত চুইয়ে পড়ছে। তুই মুক্তি দিতে, তবে সেটা আমার নয়, তোর। আদিত্য চিৎকার করার চেষ্টা করে, কিন্তু ওর মুখের আওয়াজ যেন কোথাও হারিয়ে গিয়েছে। মেয়েটি এক লাফে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার শক্ত হাতে আদিত্য চুল ধরে মাথার পেছনে ঠেলে দেয়। তারপর আদিত্যর হাঁ করার মুখের ভেতর ঢুকে পড়ে। আদিত্যর শরীর ধীরে ধীরে শক্ত হয়ে আসে, চোখ পেছনের দিকে উল্টে যায়। তার চারপাশের আলো ধীরে ধীরে ম্লান হতে থাকে। একসময় সে মেঝেতে লুটিয়ে পড়ে। অন্ধকারের ভেতরে একটি আর্তনাদ ভেসে আসে, যেন শতাব্দী প্রাচীন কান্না, যার ভারে পুরো টানেল ভরে উঠেছে। আদিত্যর নিথর শরীর মাটিতে পড়ে আছে, কিন্তু তার মন যেন এক অন্য জগতে ঢুকে পড়ে। এটা কি? আমি বা কোথায়? চারপাশে কুয়াশায় ঢাকা এক ধ্বংসাবশেষ। পুরনো মন্দিরের ভগ্নাংশ, ভাঙা প্রতিমা আর রক্তে ভেজা মাটি। হঠাৎ সে দেখতে পায় এক তরুণী, মুখে হালকা ম্লান হাসি, কিন্তু চোখে চোখে অসীম যন্ত্রণা। তুই আমার কষ্ট বুঝবি না? এখানে কেন এসেছিস? ও বুঝেছি, তুইও ওদের মতো আমার শরীরকে চাস, তাই তো? না না না, আমাকে তুমি ভুল বুঝছো। আমি এখানে আসিনি। আমি জানি না আমি এখানে কি করে এলাম, আর তুমি বা কে, আর কি চাও আমার কাছ থেকে? তরুণী মৃদু কাঁদতে শুরু করে। তার চারপাশ থেকে হাওয়া আস্তে আস্তে ভারী হয়ে ওঠে। এদিকে কাব্য মোবাইলে বারবার কল করে আদিত্যর কোনো সাড়া পাচ্ছিল না। সময় ক্রমশ পেরিয়ে যাচ্ছে দেখে শেষমেশ সে সিদ্ধান্ত নেয় সে বাড়ির ভেতরে যাবে। ও এখানে কেন এসেছিল তাও তো ঠিক জানি না, কিন্তু কিছু তো একটা ভুল হচ্ছে। এখন যে ওকে খুঁজতে হবে, কিন্তু এরকম একটা জায়গায় আমি ওকে খুঁজবো কিভাবে?
গভীর শ্বাস নিয়ে কাব্য সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। চারিপাশে নিস্তব্ধতা, শুধুমাত্র দূরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কাব্য বাড়ির সামনে এসে দাঁড়ায়। অন্ধকার যেন আরো ঘনীভূত হয়ে উঠেছে। বাড়ির ভেতর থেকে আসা ফিকে আলো আর আষ্টে গন্ধ তাকে বিরক্ত করতে শুরু করে। এই গন্ধটা কিসের? আদিত্য, আদিত্য তুই কোথায়? কাব্য সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢোকে। পুরো বাড়ি নিস্তব্ধ। দেয়ালের পুরনো রং উঠে গিয়েছে। একদিকে মাকড়সার জাল ঝুলছে, মেঝেতে শুকনো পাতার ধুলোর আস্তরণ। হঠাৎ একটা খটখট শব্দ শুনে সে থেমে যায়। তার সামনে করিডোরের অন্ধকার থেকে আদিত্য বেরিয়ে আসে। আদিত্য, তুই এখানে কি করছিস? চল, বাইরে চল। আদিত্য কোনো কথা বলে না। সে ধীরে ধীরে কাব্যর দিকে এগিয়ে আসে। তার চোখ দুটো গভীর আর অদ্ভুত ঠান্ডা। তার ঠোঁটের কোণে এক ধরনের বিকৃত হাসি। আদিত্য, তুই ঠিক আছিস তো? তোর মুখটা এমন কেন লাগছে? তুই ঠিক আছিস আদিত্য? আদিত্য এবার মৃদু গলায় বলে, আমি ঠিক আছি কাব্য, তোকে একটা জায়গা দেখাবো, চল আমার সাথে চল, একটা মূর্তি দেখাবো। কিন্তু আদিত্য, অনেক রাত হলো, চল আমরা ফিরে যাই। দেখ, এখানে আর কিছু নেই দেখার মতো। আমি কোনো কথা না, আমাকে বিশ্বাস করিস তো? চল আমার সাথে। কাব্য তার কথায় শুনে দ্বিধায় পড়ে যায়। কিন্তু আদিত্যর কণ্ঠের অদ্ভুত মাধুর্য তাকে বাধ্য করে যেতে। কাব্য মনে মনে ভাবে, কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু ওকে একা ছেড়ে দেওয়াটাও তো ঠিক হবে না। আদিত্য কাব্যকে বাড়ির পেছনের দিকে নিয়ে যায়। পেছনে রয়েছে সেই গুহার প্রবেশ পথ। এটি দেখতে আরো ভয়ঙ্কর। কুয়াশায় মোড়া দরজার পাশে কবরের মতো কিছু চিহ্ন। কাব্য গুহার মুখে দাঁড়িয়ে ভেতরে তাকায়। হঠাৎ তার নাকে প্রচণ্ড আষ্টে গন্ধ আসে। গন্ধটা এতই তীব্র যে সে সঙ্গে সঙ্গে বমি করে ফেলে। আরে আরে, এটা কি? কিসের এত বাজে গন্ধ? কাব্য দেখে আদিত্য ঠিক তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কিন্তু এই আদিত্য আলাদা। একে সে চিনতে পারছে না। ওর ওর পুরো মুখ বিকৃত হয়ে গিয়েছে। তার চামড়া ফেটে রক্ত ঝরে চলেছে। চোখগুলো গর্ত থেকে যেন প্রায় ঠিকরে বেরিয়ে আসছে। ঠোঁটের কোণে জমে থাকা ঘন রক্ত আর বিকৃত হাসি কাব্যর রক্ত হিম করে দেয়। কাব্য ভয়ে চিৎকার করে পেছন দিকে ছুটতে থাকে। তুই 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 তো আদিত্য না? তুই কে? কে তুই? আমাকে ছেড়ে দে। কিন্তু গুহার গাঢ় অন্ধকার থেকে বেরিয়ে আসে এক অদৃশ্য হাত। সে হাত কাব্যের পা জাপটে ধরে। তাড়াহুড়োতে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় কাব্য। হাত পা ছেঁড়া যায় তার। সব ভুলেও নিজের পা ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। হঠাৎ সে অদৃশ্য শক্তি কাব্যকে টানতে শুরু করে। না না না, আমাকে ছাড়ো। আদিত্য, আদিত্য, তুই কোথায়? তুই কি করছিস? আমাকে বাঁচা আদিত্য। আদিত্য বিকৃত গলায় বলে ওঠে, তুই চলে যাবি?
না এত সম্ভব নয়। আমি এখানে একা একা কি করব? তার থেকে বরং তুইও আমাদের মতন এখানেই বন্দি হয়ে থাক। আদিত্যর কথা শেষ হতে না হতেই কাব্যের শরীরকে টেনে গুহার ভেতরে ঢুকিয়ে নেয় সে অদৃশ্য শক্তি। গুহার ভেতর নিস্তব্ধ হয়ে যায়। ছায়া আর তার অভিশাপ যেন মিলিয়ে গিয়েছে অন্ধকারে। কিন্তু গুহার দেওয়াল জুড়ে একটা অদ্ভুত কম্পন শুরু হয়। মোমবাতির শিখাগুলো একসঙ্গে চলতে শুরু করে। আদিত্য আর কাব্যর নিথর দেহ মেঝেতে পড়ে আছে। হঠাৎ ওই বদ্ধ অন্ধকার থেকে কালো ধোয়ার মতন একটুখানি ছায়া বেরিয়ে আসে। সেই ছায়া ধীরে ধীরে পাথরের মঞ্চের দিকে এগিয়ে যায়। পাথরের ওপরের কালো মূর্তিটি এবার হালকা আলোতে চকচক করতে শুরু করে। কাব্যর নিথর দেহ এক ঝটকায় উঠে বসে। তার চোখগুলো এখন গাঢ় লাল, ঠোঁটে এক পৈশাচিক হাসি। অন্ধকারের ভেতর থেকে শোনা যায় একটি গম্ভীর আওয়াজ। আমার অভিশাপ শেষ হয়নি, এদের আমি ছাড়বো না। এদের শাস্তি শেষ হয়নি। এই মূর্তি আমার তৈরি। এখন এ শুধু রক্ত রক্ত চায়। এর রক্তে এই মাটি আমি লাল করেছি। শক্ত জায়গা ওকে বন্দি করে রেখেছি। আমি অপেক্ষা করছি শেষ প্রতিশোধের জন্য। এই ঘটনার প্রায় 2 মাস পর গ্রামের একটি ছেলে তার বন্ধুদের সাথে গল্প করতে করতে স্কুল থেকে আসছিল। তারা একে অপরকে বলে, আচ্ছা, ওই বাড়িটার কথা শুনেছিস? ওই যে যেখানে কেউ নাকি ঢুকলে আর ফিরে আসেন। ও হ্যাঁ, শুনেছি তো। আমি তো আজকে ওই বাড়িটা হয়ে আসছিলাম। আসার সময় দেখি কি ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর ওই গাড়িটার কাছে এই খাতাটা পেলাম। এই দেখ। কই কই দেখি একবার, কি লেখা আছে ওটাতে? দেখে তো মনে হচ্ছে এটা একটা ডায়েরি, কেউ নিজের কথা লিখে রেখেছে। আমারও সেটাই মনে হচ্ছে। দেখ না কি লেখা আছে ওটাতে। বেশ, শোন তাহলে আমি পড়ছি। আমি সম্রাট। আমি ও আমার কিছু বন্ধু জেদের বশে এই বাড়িতে ঢুকেছিলাম। আজ 27 দিন পেরিয়েছে, এখনো বাড়ি থেকে বেরোতে পারিনি আমি। এই বাড়িটা অনেক অদ্ভুত। এই বাড়ি থেকে পালানো যায় না, ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসি। বাড়ির কাঁচ ভাঙা যায় না। প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। এই বাড়িতে 2টি ভয়ানক জিনিস আছে। এই বাড়ির পাতাল ঘরে একটা কালো রঙের মূর্তি আর একটা মহিলার ছায়া। আমার 16 জন বন্ধুর সব বন্ধু মারা গেছে। হয়তো আমিও মারা যাব 2-1 দিনের মধ্যে। আমার কাছে থাকা এই খাতাটা আর পেনটা দিয়ে আমি এতদিনে যা জেনেছি লিখে যাচ্ছি। এই গ্রামে যে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল তার নাম ছিল রত্না, কিন্তু তার সৌন্দর্যই ছিল তার জন্য অভিশাপ। তার প্রেমী তার সাথে ভালোবাসার ভান করেছিল। সেই প্রেমিক তাকে টেনে এনেছিল এই বাড়িতে। সেই প্রেমিক ও তার বন্ধুরা তার উপর অত্যাচার চালিয়েছিল দিনের পর দিন।
ওই দানবগুলো তার শরীরকে খেলনার মতো ব্যবহার করেছিল। দিনরাত ভোগ করার পর তাকে এক মাংসপিণ্ডর মতো ফেলে রেখেছিল। তারপর সব শেষে যখন তাদের মন ভরে গিয়েছিল, এই শরীরটাকে ওই ভূগর্ভ ঘরের মধ্যে জীবন্ত পুড়িয়ে দেয়। সেদিন 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 সে পুরোপুরি পুড়ে যায়নি, তার আধপোড়া শরীরটাকে টেনে আনে উপরে, আর তার বাবার শেখানো একটা তন্ত্র করে যার নাম রক্ততাণ্ডব। সে সে একটা মূর্তি তৈরি করে এবং এবং নিজের শরীরটাকে সে অর্পণ করে সেই মূর্তির উদ্দেশ্যে। ঠিক ঠিক তখন থেকে এই বাড়িটা হয়ে ওঠে অভিশপ্ত। অর্থাৎ এই বাড়িতে যে একবার ঢুকে পড়বে তার বেরোনোর আর কোনো পথ নেই। সেই অতৃপ্ত আত্মা এখনো প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে মরছে। সেও মুক্তি চায়, তবে সে শিকার না পাওয়া অবধি শান্ত হবে না। এই বাড়িটাকে একমাত্র সেই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে যে সেই মূর্তির কাছে প্রথমে গিয়ে নিজের রক্ত দিতে পারবে। কিন্তু এখানে প্রতিবার সেই অতৃপ্ত আত্মা জিতে যায়। আমার অনেক বন্ধু পারেনি, হয়তো আমিও পারবো না, তবে কেউ না কেউ তো আসবেই। আরে ধ্যাত, এসব গল্পের বই পাস করা থেকে তুই? আরে আমি তো ভাবলাম এটা ওই অভিশপ্ত বাড়ির কোনো জিনিস হবে হয়তো, তাই তো তোকে দেখালাম। আরে শোন, অত ভাবিস না, এই গল্পের বইটা তোর ভাইকেই দিয়ে দিস। আরে বেশ, সে পরে দেখা যাবে। এখন চল, স্বপন তপন তো চলে আসবে এখনই। আমি ব্যাট বলটা তাহলে নিয়ে আসছি, বাঁধের ওপারে মাঠে দেখা হচ্ছে তাহলে। আপনারা শুনলেন লেখক সুশোভম রক্ষিতের লেখা রক্ততাণ্ডব। রক্তের এই তাণ্ডব এখানেই শেষ নয়, অন্ধকারের ছায়ায় লুকিয়ে আছে আরও ভয়াবহ সত্য। কিন্তু সেটি জানতে হলে থাকতে হবে আমাদের সাথে। গল্পটি কেমন লাগলো লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন রহস্যময় গল্প শুনতে গল্পমেট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন গল্পমেট্রিক, ভয় যেখানে অস্তিত্ব অনুসন্ধান করে।